ইরানে বর্তমানে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে। সেখানে ওই যে তেলের ডিপোতে 4টা শহরে মনে হয় 30টা তেলের ডিপোতে রীতিমতো বম্বিং করা হয়েছে গত রাতে। রীতিমতো নারকীয় পরিস্থিতি, ওই যে দোজখের আগুনের মতো একটা পরিস্থিতি। প্রশ্ন হচ্ছে যে এই যে ইরানে আজকে যে পরিস্থিতির জন্য দায়ী কে? এর জন্য দায় কার? এটার জন্য দায় কি খোদ ইরানের নাকি ইসরায়েলের নাকি আমেরিকার? মানে বিষয়টা কি? আমাদের একটু নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করার সুযোগ আছে না? মনে হয় যে আমাদেরকে একটু নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে। হঠাৎ করে এখানে কোনো যুদ্ধের দামামা বাজেনি। এই যুদ্ধের পিছনে আছে কয়েক দশকের ঘটনা প্রবাহ। অতএব আমাদের সেই নিরিখে এবং সেই পরিপ্রেক্ষিতে এই পুরো বিষয়টাকে বিবেচনা করতে হবে। এবং ইন্টারেস্টিংলি অবশ্যই বলতে হবে যে এই নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করলে এটা কারো না কারো পক্ষে যাবে, আবার কারো না কারো বিপক্ষে যাবে। অর্থাৎ যাদের পক্ষে যাবে তারা বলবে যে খুবই ভালো বিশ্লেষণ, আর যাদের বিপক্ষে যাবে তারা বলবে যে বায়াস। যাই হোক, যে যাই বলুক, আমার তো আর কিছু করার নাই। দেখা যাক যে আসলে এই আজকের এখানে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটলো, যুদ্ধের দামামা বেজে গেল, এটার পিছনে আসলে রহস্যটা কি। আমরা তো জানি যে এই ইরান, অর্থাৎ এই যে ইসলামিক রিপাবলিক অব ইরান, এইটা কিন্তু এরা কিন্তু এই ইসরায়েলকে কিন্তু স্বীকৃতি দেয় না। 1979 সালে যখন ইসলামী বিপ্লব ঘটলো, এরপরে যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অধীনে ইসলামিক শাসন এখানে চালু হলো, তখনই কিন্তু এরা কি করলো, এই যে ইসরায়েলকে যে আগে স্বীকৃতি দেওয়া ছিল ইরানের, সেটাকে তারা বাতিল করে দিল। 1948 সালে যখন এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, এর জাস্ট 2 বছর পরে এই ইরান কিন্তু 1950 সালে ইসরায়েলকে কিন্তু স্বীকৃতি দেয়, এবং তখন ক্ষমতায় ছিল রেজা শাহ পাহলভি। সেই সময় ইসরায়েলের সাথে ইরানের কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। টেকনোলজির আদান প্রদান হতো, ব্যবসা বাণিজ্য হতো, সাংস্কৃতিক আদান প্রদান হতো। এবং তখন ইসরায়েল তো বটেই, একই সঙ্গে ইরানও একটা আধুনিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে পরিচিত ছিল, একটা প্রগতিশীল দেশ হিসাবে পরিচিত ছিল। যদিও কিন্তু রেজা শাহ পাহলভি কোনো ওই গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক ছিল না, কিন্তু তারপরও দেশকে কিন্তু প্রগতিশীলতার ধারায় নিয়ে যেত। এবং ইসরায়েলের সাথে তার খুবই খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এখন এই রেজা শাহ পাহলভি যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত না, আর আমরা জানি যে গণতান্ত্রিকভাবে যেহেতু নির্বাচিত না, এই ধরনের শাসক কি করে, অনেক ক্ষেত্রে উল্টাপাল্টা কাজ করে, গণবিরোধী কাজ করে, এমন কিছু কাজ করে যেগুলো জনস্বার্থ বিরোধী। আর ঠিক তখনই ঘটে উল্টো পাল্টা ঘটনা, এবং যারই প্রেক্ষিতে অনেক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে 1979 সালে ইসলামী বিপ্লব ঘটে। এই ইরানের সাধারণ লোকজনই কিন্তু এই আধুনিক জীবন বাদ দিয়ে তারা ইসলামী জীবনযাপন করবে এই আশায় তারা রেজা শাহ পাহলভিকে উৎখাত করে, এবং ওই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব ঘটিয়ে এখানে ইসলামী শাসন কায়েম করে। এবং এই ইরানের লোকজন তারা কিন্তু স্বেচ্ছায় ইসলামের পতাকা তলে চলে আসে। এবং কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে যখন ইসলামী বিপ্লব ঘটলো, তখন তো ইরানের লোকজন জানতো যে এখন থেকে ইসলামী শাসন চালু হবে। অতএব আগেকার যে প্রগতিশীল জীবনযাপন, স্বাধীন জীবনযাপন, মুক্ত বিহঙ্গের মতো জীবনযাপন, এইটা আর করা যাবে না। সুতরাং জনগণের ইচ্ছার প্রেক্ষিতেই কিন্তু এই ঘটনাটা ঘটছিল। এমন না যে ওই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি উড়ে এসে জুড়ে বসেছিল। আর ইরান এবং ইসরায়েলের সমস্যার শুরু কিন্তু তখনই। কোনো রকম কথা নাই, বার্তা নেই, হুট করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই ইসরায়েলকে তাদের আগে প্রদত্ত যে স্বীকৃতি এটা বাতিল করে দিল, এবং ইসরায়েলকে তাদের 1 নম্বর শত্রু হিসাবে তাদের সংবিধানে এবং তাদের রাষ্ট্রীয় পলিসিতে স্থান দিল। এবং সেই সাথে সাথে ইরান ভয়ঙ্কর রকমভাবে হুমকি দিতে থাকলো যে দুনিয়ার যে ম্যাপ, এই ম্যাপ থেকে ইসরায়েলকে তারা কি করবে, একেবারে ধ্বংস করে দিবে, একেবারে ভ্যানিশ করে দিবে, নিকেশ করে দিবে। কোনো রকম প্রভোকেশন ছাড়াই কিন্তু এই কাজটা করলো। এখন কি কারণে করলো সেটা কিন্তু আমরা বুঝি, কারণ ইসলামী শাসনাধীনে
সেখানে তো ইসরায়েল অথবা ইহুদিদের কোনো স্থান নাই, ইসরায়েল অথবা ইহুদিদের রাষ্ট্রের কোনো স্থান নাই। অর্থাৎ আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি বিষয়টাকে সম্পূর্ণত ধর্মীয় ভিত্তিতে বিবেচনা করে এই ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতিকে বাতিল করলো। এটা কিন্তু কমপ্লিটলি ধর্মীয়, এর মধ্যে কিন্তু কোনো রাজনীতির কোনো ব্যাপার স্যাপার নেই। এখানে অনেকে বলবে যে আমেরিকার সাথে দ্বন্দ্ব সংঘাতের কারণেই বস্তুত এই ইরান ইসরায়েলের প্রতি স্বীকৃতি প্রত্যাহার করে। কথাটা একেবারেই ভুয়া। তাহলে এটা হলো মানে মন গড়া কথা, ফেক কথাবার্তা। কারণ হচ্ছে ইরানে যখন রেজা শাহ পাহলভি ছিল, অবশ্যই আমেরিকার সাপোর্ট ছিল। তো রেজা শাহ পাহলভি যখন উৎখাত হয়ে গেল, ইসলামী শাসন চালু হলো, স্বাভাবিকভাবে আমেরিকার সাথে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়। এটা তো আমেরিকা আর ইরানের ব্যাপার ছিল, আভ্যন্তরীণ ব্যাপার, তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্ব সংঘাতের ব্যাপার। তার মধ্যে তো ইসরায়েলকে জড়ানোর তো কোনো সুযোগ ছিল না। কিন্তু ইরান সেটা করলো। কেন করলো? যেটা আমি আগেই বললাম, যেটা কিন্তু ছিল সম্পূর্ণত ধর্মীয় ব্যাপার। অর্থাৎ ইসলাম ধর্ম মতে কোনো স্বাধীন ইসরায়েলি রাষ্ট্রকে কোনোভাবেই স্বীকার করা যাবে না। এটাই কিন্তু আসল ঘটনা। এখানে নানাজনে নানাভাবে নানা কিছু বলতে পারে যে ওই যখন ইসরায়েল তৈরি হয়েছিল তখন ফিলিস্তিনিদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে, কিছু তাদের জায়গা সম্পদ কিছু দখল টখল করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। বলে না যে ওই কারণে বস্তুত ইরান ইসরায়েলের স্বীকৃতি বাতিল করে। কমপ্লিটলি ভুল কথা, কমপ্লিটলি ভুল কথা। এটা হলো জাস্ট উপরে একটা অজুহাত। সেই 1450 বছর আগে থেকেই ইসলামের বিধান হলো ইহুদিদের জন্য কোনো দেশ দেওয়া যাবে না, এবং তাদেরকে কি করতে হবে? দুনিয়া থেকে নিকেশ করে দিতে হবে। এটাই হলো ইসলামের রোল, এবং এটা কিন্তু কোরআনের ছত্রে ছত্রে বলা আছে। যেমন যে ওই সূরা আত-তাওবার 9 নম্বর যে সূরা কোরআনের 29 নম্বরে তো পরিষ্কার তাদের নাম দেখে বলা আছে, যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলামের ছায়াতলে আসে, যতক্ষণ না পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করে। তবে এটা তো 1450 বছর আগের ঘটনা, এটা তো 1948 সালের ঘটনা না, তাই না? এবং হাদিসে খুব পরিষ্কারভাবে বলা আছে, যেখানে বলা হচ্ছে যে নবী বলছেন যে আরব পেনিনসুলা থেকে সমস্ত ইহুদিদেরকে বিতাড়িত করতে হবে। ক্লিয়ার কাট কথা। এগুলো ধর্মীয় ব্যাপার, এখানে রাজনীতি ঢুকে কোনো লাভ নাই, আর নতুন কোনো কিসা এখানে ঢুকিয়ে কোনো লাভ নাই। এখানে যে ফিলিস্তিনদেরকে ওখান থেকে বহিষ্কার করেছিল, তাদের জায়গাটাকে দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো একটা জাস্ট অজুহাত মাত্র। অবশ্যই অবশ্যই কিছু ফিলিস্তিনিদেরকে ওখান থেকে উৎখাত করছিল যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এরকম বহু জায়গা, বহু দেশ, বহু জায়গা দখল করছে। ইতিহাস যদি ঘাটা হয়, বহু জায়গায় বহু দেশ এরকম দখল করছে, কি করে নাই? করছে তো। অতএব সেইটা যদি এতদিনে জায়েজ হয়ে যায়, তাহলে ইসরায়েল যে কিছু জায়গাটাকে দখল করেছিল, তাহলে সেটা না জায়েজ কিভাবে হয়, মানে অবৈধ কিভাবে হয়? অন্যান্য দেশ যখন এগুলা করছে, তো তখন ইসরায়েলও করছিল, রাইট? এখন এই কথাটা নিশ্চয়ই মুমিন মুসলমানদের পছন্দ হলো না। তাদের বক্তব্য হলো, মুসলমানরা যদি কোনো জায়গায় অন্যদের জায়গা সম্পদ দখল করে তাদের রাষ্ট্র বৃদ্ধি করে, এটা বৈধ, কারণ এই দুনিয়াটা তো হলো মুসলমানদের, রাইট? এবং মুসলমানরা কিন্তু দৃঢ়ভাবে এটাই মনে করে যে এই পৃথিবীতে অমুসলিমদের কোনো জায়গা নেই, এবং অমুসলিমরা বস্তুত এই দুনিয়াতে অবৈধ দখলদার। ওই জন্যে মুসলমানরা যদি কখনো কোনো জায়গায় কোনো দেশ দখল করে, মুসলমানরা কিন্তু তাতে খুশি হয় এবং মনে করে ইটস ওকে, নো প্রবলেম, ইটস লিগাল। কিন্তু অমুসলিমরা যদি ওই একই কর্মকাণ্ড করে, তখন কিন্তু মুসলমানরা ভয়ঙ্কর রকম ভাবে ক্ষিপ্ত হয়। আরে অন্যদের দখল করার দরকার নেই, অন্যদের জায়গা দখল করার দরকারই নেই। অমুসলিমদের যে রাষ্ট্র আছে, অমুসলিমরা যে সেখানে বসবাস করে, এটাই মুসলমানরা মেনে নিতে পারে না। কারণ মুসলমানরা মনে করে গোটা দুনিয়া তো তাদের, কারণ গোটা দুনিয়া আল্লাহর, সেই সূত্রে নবীর, এবং সেই সূত্রে মুসলমানের। ইসলামী বিধিবিধান এইগুলাকে বাদ দিয়ে আপনি ইরান এবং ইসরায়েলের সমস্যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। যাই হোক, আমার বক্তব্য হলো যে 1979 সালে যখন ইসলামী বিপ্লব ঘটে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ক্ষমতা আসলো, ইসরায়েল রাষ্ট্রকে কি ইসরায়েল রাষ্ট্রের প্রতি স্বীকৃতি বাতিল করলো, রাইট? ইটস ওকে, কোনো সমস্যা নাই। যে কোনো দেশের অধিকার আছে সে কোন দেশের সাথে সম্পর্ক রাখবে আর কোন দেশের সাথে রাখবে না, এটা কিন্তু কমপ্লিটলি তাদের কোনো সমস্যা না। এটা তাদের রাইট, এটা তাদের ফ্রিডম, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম?
ইসলাম ধর্মীয় বিধিবিধান অনুযায়ী এই ইরান একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং অব দ্য ইসলামিক রিভলিউশন কি শুরু করলো? ইসরায়েল রাষ্ট্রকে, ওই যে একটু আগে বললাম পলিসিতে তাকে বিনাশ করতে হবে, এগুলো লিখছে, বা এটা তাদের রাষ্ট্রীয় পলিসি। এবং এইটা খালি লিখে খালি বসেই থাকে নাই, ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলার সমস্ত রকম আয়োজন তারা বিভিন্নভাবে করা শুরু করে। তার মধ্যে অন্যতম হলো যেগুলো আমরা জানি, যে ওই যে প্রক্সি বাহিনীগুলো তৈরি করছিল, তাই না? হেজবুল্লাহ, হামাস, হুতি, এদিকে ওই সিরিয়ার বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকার, এগুলি করে দশকের পর দশক ধরে এই ইসরায়েলের ওপরে প্রতিনিয়ত এই প্রক্সি দিয়ে এই ইসরায়েলের মধ্যে বোমা হামলা করাতো, রকেট হামলা করাতো, এগুলো তো করতো নাকি, দশকের পর দশক ধরে করছে না? এবং শুধু কি তাই, একই সঙ্গে শুধুমাত্র ইসরায়েলকে ধ্বংস করার জন্যে এই ইরান বিপুল পরিমাণে এই যে আজকে তাদের মিসাইল বা ড্রোন এগুলো দেখি, অথবা মনে করেন যে পারমাণবিক বোমা বানাতে চাচ্ছিল, এগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল শুধুই মাত্র ইসরায়েল, অন্য কোনো দেশ না। অন্য কোনো দেশ যদি থাকেও সেটা হলো সাবসিডিয়ারি, বাট তাদের ফার্স্ট টার্গেট ছিল ইসরায়েল। অর্থাৎ তাদের বক্তব্য ছিল দুনিয়াতে হয় ইসরায়েল থাকবে, নইলে ইরান থাকবে। ইরান এবং ইসরায়েল এই দুনিয়াতে একসঙ্গে থাকতে পারবে না। এবং এই হেতু তারা প্রথমত যে কাজ করছে সেটা হলো বিভিন্ন রকম প্রক্সি দিয়ে ইসরায়েলকে দশকের পর দশক ধরে বিরক্ত করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে কখন একেবারে ইসরায়েলের ধৈর্যচ্যুতি ঘটালো, যখন হামাস 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলের উপরে হামলে পড়ল, তখনই কিন্তু ইসরায়েলের ধৈর্যচ্যুতি ঘটে। এবং তখন থেকে ইসরায়েল উপলব্ধি করে এই ইরানকে যদি ধ্বংস করা না হয় তাহলে ইসরায়েল তার নিজের অস্তিত্বই হারাবে। এবং যেহেতু ইরানেরও পলিসি এটাই যে হয় ইসরায়েল থাকবে নাহলে ইরান থাকবে, এটা কিন্তু শুরু করে ইরান, নট ইসরায়েল। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। অনেকের হয়তো পছন্দ হলো না, ওই যে মুমিন মুসলমানদের আমার কথা পছন্দ নাও হতে পারে। এই ক্ষেত্রে এই যে ইসরায়েল কখনোই বলে নাই যে দুনিয়াতে ইরান থাকবে না, না, কিন্তু ইরান অলওয়েজ বলছে দুনিয়াতে ইসরায়েল থাকবে না। এবং শুধু বলেই ক্ষান্ত হয় নাই, ইসরায়েল যাতে না থাকে তার জন্য বহু প্রচেষ্টা চালিয়ে গেছে দশকের পর দশক ধরে। এখন আমরা একটু যদি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখি, আপনার বাড়িতে কোনো একজন ব্যক্তি প্রতিনিয়ত ঢিল ছোড়ে, তারপরে ইট পাটকেল মারে, তারপরে ঝামেলা করে, মানে মনে করেন বছরের পর বছর ধরে এগুলো করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, তো তারও তো একটা ধৈর্য সীমা আছে, তাই না? সে কি একদিন রিটালিয়েট করবে না? করবে। এবং আপনাকে ধ্বংস করার জন্য সেও তখন মরণপণ লড়াই শুরু করবে, তাই না? ইসরায়েলের ক্ষেত্রে বাস্তবে ঘটছে কিন্তু সেটাই। ইসরায়েল কি আমেরিকাকে নিয়ে খামোখা এই ইরানের উপর আক্রমণ চালিয়েছে নাকি? না, খামোখা চালায় নাই। ইসরায়েল শুধুমাত্র তার আত্মরক্ষার জন্য এই কাজটা করছে। কারণ ইরান তো তাকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা করে যাচ্ছে এবং করে যাচ্ছিল। তাহলে এখন ইসরায়েলকে কি করতে হবে? বসে বসে কি ওই হাত কসলাবে? ইসরায়েল জাতিটা তো সেনা। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে প্রত্যেকটা সময় যুদ্ধ করে করে টিকে থাকতে হয়েছে। এবং তারা জানে যে যুদ্ধ ছাড়া তাদের টিকে থাকার কোনো ওয়ে নাই, কারণ চতুর্দিকে সব হলো মুসলিম রাষ্ট্র, ধর্মীয়ভাবে যারা হলো ইসরায়েলের ভয়ঙ্কর শত্রু। এবং এই পার্শ্ববর্তী দেশগুলোর সাথে দশকের পর দশক ধরে ইসরায়েল যুদ্ধ করে টিকে আছে, রাইট? এবং খালি টিকে থাকেই না, তারা বিজ্ঞান প্রযুক্তি সর্বদিক দিয়ে তারা কিন্তু ওই যুদ্ধ অবস্থার মধ্য দিয়েও আমেরিকার সহযোগিতায় কিন্তু তারা জ্ঞান বিদ্যা বুদ্ধি টেকনোলজি মানে সর্বক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে গেছে। এবং যখনই এগিয়ে গেছে তখনই হচ্ছে কি পশ্চিমা দুনিয়ার কাছে, বিশেষ করে আমেরিকার কাছে এই ইসরায়েলের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। সাধারণত এই দুনিয়া হয় কি, যারা নাকি বিদ্যা বুদ্ধি টেকনোলজিক্যাল জ্ঞান বিজ্ঞানের জ্ঞান বেশি থাকে সেই লোকটার কদর বেশি হবে না। এই আধুনিক যুগে ইসরায়েল কিন্তু তার গুণপনা দিয়ে, তার বৈশিষ্ট্য দিয়ে, তার কোয়ালিটি দিয়ে আমেরিকার মন মানে জয় করেছে, এমনি এমনি না। ফলে হচ্ছে কি এই ইসরায়েলের রক্ষার জন্য আমেরিকা অলওয়েজ রেডি থাকে। ইরান এই ক্যালকুলেশনটাকে ভুল করছে।
ইরান চিন্তা করছে যতই আমেরিকা তাকে রক্ষা করার জন্য চেষ্টা করুক না কেন, তারা যদি ভীষণ শক্তিশালী হয়ে ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তখন আমেরিকা চুপচাপ থাকবে, হয়তো কিছু অস্ত্রপাতি দিবে, নইলে হয়তো টাকা পয়সা দিবে, এই পর্যন্ত, কিন্তু অন্য কিছু করবে না। যাই হোক, এক্ষেত্রে আমেরিকারও একটা সমস্যা, এই ইরান প্রতিনিয়ত পার্শ্ববর্তী সুন্নি দেশগুলোর জন্য হুমকি, কারণ এখানে আবার সুন্নি আর শিয়ার বিষয়টা আছে। এই মুসলিম বিশ্ব কারা লিড করবে, সুন্নিরা না শিয়ারা? মাঝখান দিয়ে সুন্নিরা তো অনেক দুর্বল হয়ে গেছে, ওই তুরস্কের এরদোগান মাঝে মাঝে ফাল দেয়, কিন্তু কাম তো কিছু হয় না। এদিকে এই ইরান, তারা কিন্তু প্রচন্ড গতিতে অস্ত্রপাতি নির্মাণ করে তারা ভবিষ্যতে ইসলামের খলিফা হওয়ার স্বপ্ন দেখছিল, ইসলামিক বিশ্বে তারা রাজত্ব করার স্বপ্ন দেখছিল। ব্যাস, যা হবার তাই হবে। এটা হলো নিরপেক্ষ বিশ্লেষণ। এই যুদ্ধ কিন্তু অনিবার্য ছিল। অনেকে হয়তো বলতে পারে যে ইরান বা ইরান তো কিছু করে নাই, চুপচাপ ছিল, খামোকা ইসরায়েল আর আমেরিকা এসে আক্রমণ করছে, এটা খুবই অন্যায় কাজ করছে। হ্যাঁ, এই কথাটা বলবে শুধুমাত্র মুসলমানরা, কারণ তাদের দৃষ্টিতে তো ইসরায়েল আর আমেরিকা দুটেই শয়তান এবং দুটেই হলো দজ্জাল, তাই না? তাদের ধ্বংস তারা সবাই কামনা করে। অর্থাৎ সেই শয়তান বা দজ্জাল এসে ইরান আক্রমণ যখন করবে, তখন তো এই শিয়া সুন্নি সবাই কিন্তু ইরানের পক্ষে চলে যাবে। বাস্তবে কিন্তু আমরা দেখছিও তাই, তাই না? কিন্তু এখানে ইসরায়েলের আসলে কি বিকল্প ছিল? আসলে কি কোনো বিকল্প ছিল? কারণ আজ বাদে কাল এই ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতো, তাহলে কি হতো? এখন বর্তমানে আমরা ইরানের যে ভয়ঙ্কর রূপ দেখছি, যে এদের কোনো সেন্ট্রাল কমান্ড নাই, কিছু নাই, এদের যে ফ্যানাডিক যে আইআরজিসি মানে ধর্মোন্মাদ জিহাদি যারা যারা নাকি ওই আইএস এর মতো, হামাসের মতো, তাদের সেন্ট্রাল কমান্ড ধ্বংস হয়ে গেছে, অস্ত্রপাতি সিংহভাগ ধ্বংস হয়ে গেছে, তারপরেও কিন্তু বেপরোয়া ভাবে তারা কিন্তু মিসাইল, তারপরে কি ওই ড্রোন কিন্তু মেরে চলছে, তাই না? এখন এদের কাছে যদি পারমাণবিক বোমা থাকতো, কি হতো বলেন তো? মেরে দিত, তাই না? এটা অনেকেই হয়তো কল্পনা করতে পারছে না। বা কিন্তু মুশকিলটা হলো এই যে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, এটা যদি এই ইসরায়েলের উপরে মেরে দিত, তাহলে মুসলমানরা কিন্তু তাতে খুশি হতো, একেবারে 100%। তাদের কাছে এটা কিন্তু অন্যায় হতো না। যাই হোক, ইসরায়েলের বেঁচে থাকার জন্য, তার অস্তিত্বের জন্যই কিন্তু এই যুদ্ধটা প্রয়োজন ছিল। মুসলমানরা মনে করবে যে দুনিয়া মুসলমানরা চালাবে এবং এই দুনিয়াতে অমুসলিমদের কোনো জায়গা নাই। মুসলমানরা যতদিন তাদের এই মনোভাব ত্যাগ না করবে, ততদিন কিন্তু এইরকম ঘটনা ঘটতেই থাকবে। এবং আমি জানি না তারা আসলে এই ধরনের মনোভাব কোনোদিন ত্যাগ করবে কিনা। দীর্ঘ দশকের পর দশক ধরে অমুসলিমদেরকে কিন্তু নানাভাবে বিভ্রান্ত করা হয়েছে। বলা হয়েছে না না না, ইসলাম তো একটা শান্তির ধর্ম, সবার সাথে একসাথে মিলেমিশে থাকে। কয়েক দশক ধরে, গত 10-15 বছর ধরে তো মুসলমানরা প্রমাণ করছে যে তারা কোনো অমুসলিমদের সাথে বসবাস করতে পারে না, কোয়াইট ইম্পসিবল। অর্থাৎ তাদেরকে কিন্তু এখন অমুসলিমরা চিনে ফেলছে, আর চিনে ফেলছে বলেই কিন্তু এই যে আজকে এই যে ইরানের ওপর কিন্তু এই ভয়াবহ আক্রমণ, বুঝছেন? ধন্যবাদ।